মুখ্যমন্ত্রীর অনুরোধ উপেক্ষা করে আজ মালদা যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিছুক্ষণের মধ্যেই রওনা দেবেন তিনি এবং মালদা যেখানে ত্রাণ শিবির রয়েছে, মুর্শিদাবাদ একেবারে বিধ্বস্ত হিংসা বিধ্বস্ত এলাকার, সেখানে যারা মানুষজন ঘর ছাড়া রয়েছেন, গতকাল একদিকে যখন তাদের সঙ্গে কথা হয়েছে, এরপরও তাদের সঙ্গে সাক্ষাৎ তিনি করবেন, তাদের অভিজ্ঞতার কথা শুনবেন, এমনটাই জানিয়েছেন। অন্যদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশ, আপাতত কেন্দ্রীয় বাহিনী মুর্শিদাবাদের হিংসা বিধ্বস্ত এলাকায় সেখানে মোতায়েন থাকছে। আর এসএসসি আপনারা জানেন যেখানে একেবারে নতুন করে নিয়োগ করতে হবে, সর্বোচ্চ আদালতের এমনটাই নির্দেশ। তবে যারা অযোগ্য বলে চিহ্নিত হননি, আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত তারা কাজ করতে পারবেন, যদিও গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু এই সুরাহা মেলেনি। আমি আলোচনা করব, আমাদের সঙ্গে যারা রয়েছেন প্রথমে পরিচয় করে দেবো। মণিশঙ্কর চট্টোপাধ্যায় রয়েছেন, আইনজীবী শীর্ষেন্দু সেনা রায় রয়েছেন, নারায়ণ চক্রবর্তী, সুব্রত দত্ত এবং প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। শুরুতেই আপনাদের দেখাবো, মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন এখনই হিংসা বিধ্বস্ত এলাকায় না যাওয়ার জন্য, কিন্তু রাজ্যপাল সেই অনুরোধকে কার্যত উপেক্ষা করেই আর কিছুক্ষণের মধ্যেই তিনি রওনা হবেন মালদার উদ্দেশ্যে। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি রওনা দেবেন ট্রেনে। কি লুকোতে রাজ্যপালকে যেতে বারণ করছেন মুখ্যমন্ত্রী, এই প্রশ্ন তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর। আমি রিকোয়েস্ট করব এই মুহূর্তে সিচুয়েশন কেউ যেন আমরা গিয়ে লোকাল ছাড়া আর সিচুয়েশনকে আমরা যেন কেউ কি বলবো যে শান্তির বাতাবরণ ফিরে এসেছে, যে এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা। সেই কাজটা প্রশাসন করছে, তা নাহলে আমি নিজেও যেতে পারতাম। তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে। আমাদের স্টেট উইমেন কমিশনও যেতে চেয়েছিল, তাদেরও আমরা বলেছি প্লিজ জাস্ট ওয়েট ফিউ ডেজ মোর, কিছুদিন অপেক্ষা করুন, আগে ওদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হোক। Victims of Murshidabad, particularly women, they came and met me. They had a lot of tales of woe to narrate, which are certainly very heartrending. I am going to the field to see for myself the realities in the field. Only then I'll be able to make up my mind on the future course of action and give reports to whoever is concerned to implement things. রাজ্যপালকে মাননীয় মুখ্যমন্ত্রী কেন বারণ করছেন? উনি কি লুকোতে চান কিছু? কারণ আমি মোথাবাড়িতে যেতে চেয়েছিলাম, আমাকে মোথাবাড়িতে যেতে দেওয়া হয়নি। পরে যখন আমি মোথাবাড়িতে গেলাম তখন দেখলাম সমস্ত চিহ্ন মিটিয়ে দেওয়া হয়েছে। শুধু রাজ্যপালই নন, হিংসা কবলিত এলাকায় দেখতে একেবারে মালদা যাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের দুই প্রতিনিধি। গতকাল রাতে দুজন প্রতিনিধি কলকাতায় আসেন, জাতীয় মহিলা কমিশনও এসেছে, তাদেরও যাওয়ার কথা রয়েছে মালদায়। আমি মণিশঙ্কর বাবুর কাছে প্রথমেই আসবো। মণিশঙ্কর বাবু, রাজ্যপাল এলাকায় গেলে তিনি একেবারে সাংবিধানিক প্রধান, তিনি একটা অশান্তির এলাকা, দীর্ঘদিন প্রায় 10 দিনের বেশি সময় ধরে এলাকা অশান্ত হয়ে রয়েছে, মানুষজন ঘর ছাড়া রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছেন। রাজভবনে এসে তাদের অভিজ্ঞতার কথা তারা জানিয়েছেন। রাজ্যপাল যদি নিজে ঘুরে দেখতে চান, আপত্তি কোথায়? এবং এর আগেও আমরা দেখেছি যে রাজ্য মন্ত্রিসভার সদস্য একেবারে কটাক্ষ করেছেন যে বাংলায় কোনো ঘটনা ঘটলেই একের পর এক কমিশন পাঠিয়ে দেয় কেন্দ্র, সবটাই নাকি পরিকল্পিত। দেখুন, আমাদের রাজ্যপালরা তো অন্য জায়গা থেকে আসেন এবং রাজ্যপালটা একটা পলিটিক্যাল অ্যাপয়েন্টি হয়ে গেছে। কারণ আলটিমেটলি দেখবেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তারাই মোটামুটি রাজ্যপালকে অ্যাপয়েন্ট করে। রাজ্যপাল কোথাও যাবেন, সেই রাজ্যে যেখানে যাবেন সেটার আপত্তির কিছু ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে যে যারা এখানে রাজ্যটাকে চালান, খারাপ হোক ভালো হোক, নিন্দা করার জায়গা আছে, আন্দোলন করার জায়গা আছে, যারা চালান তারা অনেকটা বেশি ভালো বোঝেন পরিস্থিতি সম্পর্কে এবং এলাকা সম্পর্কে। কারণ তাদের রিপ্রেজেন্টেটিভ, তারা সারাক্ষণ সেই এলাকায় ঘুরে বেড়ায়, রাজ্যপাল তো ঘুরে বেড়ান না। রাজ্যপাল যাবেন এটা নিয়ে যখন সাধারণ মানুষকে আপনি জিজ্ঞেস করবেন, আমার মতো কেউই তো বলবে না যে যেতে বারণ আছে বা একদম সাংবিধানিক আর্টিকেল 156 কনস্টিটিউশনাল হেড এবং তার এক্সিকিউটিভ ফাংশন আছে, এখানে কোনো জুডিশিয়ারি বা লেজিসলেচার ফাংশন তো তার নেই। ফলে অতীতগুলো যদি আমরা দেখি, কোথায় কোথায় তিনি গেছেন, কোথায় কোথায় মানুষ তার কাছে এসে
সেই শরণাপন্ন হয়েছেন। আসলে সাধারণ মানুষকে আমরা বোঝাতে এখনো পর্যন্ত অক্ষম হয়েছি যে রাজ্যপালের ফাংশনটা কি। ওখানে যখন যাবেন প্রচুর সাধারণ মানুষ আসবেন, ভাববে রাজ্যপাল যে কথাটা আমাদেরকে দিয়ে গেল কাল থেকেই সেটা ইমপ্লিমেন্টেশন হবে না, আমাদের সুরা হবে। মানে কিন্তু যে আসলে তো কাজটা কোথাও শাসক দলের পক্ষ থেকে প্রতিনিধিরা করতে পারেন সেটা রাজ্যপাল গিয়ে করলে না, আমি শাসক বলছি দলের অ্যাডভাইস যেটা মমতা ব্যানার্জি বলেছে যে গেলে কি হবে, মানুষ তো ভাববেন যে রাজ্যপাল এলে আমাদের অভাব অভিযোগটা ওনাকে বললে পুরোটাই উনি মিট আপ করবেন, কিন্তু সেটা তো পারে না। যখন আমরা দেখেছি এর আগে এবং আইনও পারে না। কিন্তু মনরেগার ক্ষেত্রে আমরা দেখেছিলাম দাবি আদায়ের জন্য একেবারে রাজভবনের বাইরে 2-3 দিন সম্ভবত ব্যারিকেড করে বসেছিলেন এই শাসক দলের একেবারে উপর স্তরের যারা। আপনারা তো চিঠি লিখে দিয়েছিলেন এবং রাজ্যপাল সেই নিয়ে দিল্লি চলে গিয়েছিলেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি হচ্ছে রেকমেন্ডিং অথরিটি, স্ট্র্যাটেজিক কি হবে তিনি ইকোনমিক ফিনান্স আছে তার কাছে অ্যাপিল করতে পারেন। রাজ্যপাল সুমোটো বা রাষ্ট্রপতি সুমোটো আমাদের এখানে কতটা দায়িত্ব না পাওয়া যে সাংবিধানিক প্রধান প্রশাসনিক প্রধান তাদের উপর ভরসা রাখবেন, সেটাই তো পাইনি। আপনি বলুন না সন্দেশখালীতে মানবাধিকার কমিশন কতবার গেছে, আমি নারায়ণ বাবুর কাছে একবার যাই। নারায়ণ বাবু, অতীতের কথা বললেন, এই রাজ্যপাল কোথায় কোথায় গিয়েছেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। পঞ্চায়েত নির্বাচন 2023 একেবারে হিংসা কবলিত পঞ্চায়েত হয়েছিল গোটা রাজ্য জুড়ে। ঠিক নির্বাচনের আগের দিন মুর্শিদাবাদে সেখানে খুনের ঘটনা ঘটেছিল, এলাকায় গিয়েছিলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলেন রাজ্যপাল, তাকে ধরে কান্নায় ভেঙে পড়েছিলেন মানুষজন। কোচবিহারে তাকে আমরা যেতে দেখেছি। কোথাও সেটা থেকেই কি শাসক দলের একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে? এটা যেমন একটা প্রশ্ন, তার পাশাপাশি হঠাৎ নিজের সফর কাটছাট করে রাজ্যপালই বা চলে এলেন কেন, সেটাও কি কোথাও একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি? দেখুন, আমি প্রথমেই এবিপি আনন্দকে ধন্যবাদ জানাচ্ছি যে এবিপি আনন্দ কিন্তু মুর্শিদাবাদের এই যে হিংসা কবলিত জায়গা, একে হিংসা বলেছে, একে দাঙ্গা বলেনি। শাসক দল যেটা বলতে চাইছে এবং শাসক দলের অনুগত কিছু সংবাদ মাধ্যমও সেটা প্রচার করছে, দাঙ্গা হয় দুটো দলের মধ্যে, দাঙ্গার কারণ থাকতে পারে। এক্ষেত্রে এক দল বিশেষ করে বহিরাগত অল্প বয়সী কিছু লোকজনকে এনে আরেক দলের ওপরে লুণ্ঠন, বলাৎকার, ধ্বংস, লুট, এমনকি খুন অবধি করা হয়েছে। এবারে শাসক দল প্রথমে তাদের পুলিশকে বসিয়ে রেখেছিল, তারপরে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তা এখানকার চিফ সেক্রেটারি এবং ডিজিকে কড়া রিজয়েন্ডার দেয়, তারপরে তারা সেন্ট্রাল ফোর্সকে নামায়, কিন্তু সেন্ট্রাল ফোর্সকে তখনও ছাড়া হয় না, বসিয়ে রাখা হয়। তারপরে যখন নাকি শুভেন্দু অধিকারী কোর্টে মামলা করেন এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে সেন্ট্রাল ফোর্স যায়, রাজ্য সরকার বিএসএফ এর কাছে আপিল। আমাদের এই সরকারের রাজ্য সরকারের উদ্দেশ্যটা বোঝা যাচ্ছে এবং রাজ্য সরকারের দলবল যেটা চাইছে সেটা হচ্ছে যাতে তারা ছাড়া এই যে ধ্বংসের ব্যাপারটা হলো এটা যাতে মিটিয়ে দেওয়া হয়। কারণ তাদের একজন বরিষ্ঠ মন্ত্রী ওপেনলি স্টেটমেন্ট দিয়েছেন যে দেশের মানে উদ্বাস্তুরা যখন মুর্শিদাবাদ থেকে মালদা এবং অন্যান্য জায়গায় পালাচ্ছেন, বলছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এতে অসুবিধার কি আছে? এতেই কিন্তু রাজ্য সরকারের চরিত্র এবং মুখ্যমন্ত্রীর চরিত্র পরিষ্কার মানুষ তারা একদিকে যখন পুলিশের উপরে ভরসা রাখতে পারছেন না, এলাকায় বিএসএফ ক্যাম্প চাইছেন, তার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে কারাই বা তাদের কাছে পৌঁছলেন, তাদের ভরসা দিলেন, এ নিয়েও কিন্তু একটা প্রশ্ন ইতিমধ্যেই বিরোধীরা তুলতে শুরু করেছে। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু সন্ত্রস্ত মুর্শিদাবাদে আপাতত কেন্দ্রীয় বাহিনী থাকছে। শান্তি রক্ষা পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গতকাল কেন্দ্র সরকারের আইনজীবী কলকাতা হাইকোর্টে বলেন, ওয়াকফ বিক্ষোভের নামে মুর্শিদাবাদের তাণ্ডব চলেছে, উপদ্রুত এলাকায় কাজের ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে স্বাধীনতা দেওয়া হোক। গোয়েন্দা রিপোর্ট বলছে অন্য জেলাতেও অশান্তির আশঙ্কা আছে। পাল্টা রাজ্য সরকারের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে পাথর ছোঁড়ার সংস্কৃতি আমদানি করেছেন শুভেন্দু অধিকারী। বিচারপতি রাজা বসু চৌধুরী অবশ্য মন্তব্য করেন, এটা গোয়েন্দা ব্যর্থতা। আমি শীর্ষেন্দুদার কাছে এই জায়গায় আসবো। শীর্ষেন্দুদা, তাহলে প্রশ্নটা হচ্ছে যে এতদিন ধরে যে আমরা একেবারে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের বারবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলতে শুনলাম যে এলাকায় শান্তি ফিরে এসেছে, পরিস্থিতি পুরোটাই নিয়ন্ত্রণে, তাহলে কলকাতা হাইকোর্ট কিন্তু পুলিশে নয়, ভরসা রাখছে বাহিনীতে, সাধারণ মানুষ বিএসএফ এর ক্যাম্প চাইছে। মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন যেভাবে হিংসা হয়েছে তা খুবই উদ্বেগজনক, এবং কলকাতা হাইকোর্ট বারবার বলে দিয়েছে যে কেন্দ্রীয় বাহিনী তো থাকবেই, গোয়েন্দা ব্যর্থতা তার বিচারপতিরাও বলেছেন।
সেই জায়গাতে ভাবতে হবে যে কি অবস্থা দিয়ে দিন চলছে। আজকে 8ই এপ্রিল পুলিশের ওপর দাঙ্গা হয়েছিল, পুলিশের ওপর তাণ্ডব হয়েছিল, সেই জায়গাতে রিভলভার অনেক জায়গায় চুরি হয়ে গেছে। সেখানে আপনারা বলছেন যে আজকে যে বাচ্চা, একজন 7 মাসের বাচ্চা, তাকে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে। তা সেই হিংসা, সেই তাণ্ডব ওয়াকফের নামে এর সঙ্গে কি সম্পর্ক আছে যে এক জায়গায় এরকম হতে হবে? কেন, কিসের জন্য এই হিংসাগুলো হবে? আজকে গোয়েন্দা ব্যর্থতা, অবশ্যই বিচারপতি তো চোখে আগুন দিয়ে দেখিয়ে দিয়েছেন যে গোয়েন্দা ব্যর্থতা কোন জায়গায় পৌঁছলে সেখানে এরকম হবে। আর আমাদের নাগরিক যে জনপ্রতিনিধি, তারা কিসের জন্য থাকে? অভাব অভিযোগ, সুযোগ সুবিধে, সেই জন্যই তো থাকে। রাজ্যপাল থেকে মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি তাদের পাশে দাঁড়াবেন। হ্যাঁ দাঁড়াবেন, তা কবে দাঁড়াবেন? তারা তারা মৃত্যুর দিকে চলে যাবার পর দাঁড়াবেন না। জনপ্রতিনিধি সেই জন্যে আমরা তাকে ভোটে জেতাই, তাদের সুযোগ সুবিধে যেমন পাওয়া যাবে, তেমনি আমরা অসুবিধাতে থাকলে, অসহায় অবস্থায় থাকলে অভিভাবক হিসেবে আমাদের পাশে দাঁড়াবেন, অবশ্যই দাঁড়াবেন। সেই জন্য রাজ্যপাল যাচ্ছেন, খুব ভালো কথা। মুখ্যমন্ত্রী মালদা এবং মুর্শিদাবাদ যান, তিনি ওখানে হিংসা যে কবলিত এলাকা সেগুলো ঘুরে দেখুন এবং দেখে তাদের পাশে দাঁড়িয়ে সেই জায়গাতে সাহায্য করুন। একেবারে আমি এই জায়গায় সলিলদার কাছে আসবো। সলিলদা, কনফিডেন্স বিল্ড আপ করার চেষ্টা চলছে, এলাকায় এখনো উত্তেজনা রয়েছে, সেই কারণেই মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন রাজ্যপালকে তিনি যেন না যান। কিন্তু কনফিডেন্স প্রথম কথা বিল্ড আপ কতটা হয়েছে? কারণ পুলিশের ওপরে মানুষ ভরসা রাখতে পারছেন না। দ্বিতীয় কথা, প্রশাসনিক প্রধান, সাংবিধানিক প্রধান যারা ক্ষমতায় রয়েছেন, তারা যদি এলাকায় গিয়ে পৌঁছন, তাহলে কোথাও মানুষের কনফিডেন্সটা আরো দ্রুত বিল্ড আপ হবে নাকি, স্ট্রংলি বিল্ড আপ হবে না? দেখো, আপামর জনসাধারণ থেকে শুরু করে যে হিংসা কবলিত যে সমস্ত জায়গাগুলো আছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা সংক্রামিত হচ্ছে। দেখো, ওখান থেকে চলে গেছে মালদাতে, 7 দিনের শিশুকে নিয়ে তার মা নৌকোয় করে চলে গেলেন অন্য জেলাতে, চলে গেলেন অন্য রাজ্যে চলে গেলেন। কনফিডেন্স কিন্তু খুঁজে পাচ্ছেন না। অ্যাজ সাংবিধানিক প্রধান হিসেবে এটা কিন্তু ওনার বাউন্ডেড ডিউটি যে উনি যেতে পারেন। উনি নিজের থেকে যাননি, ওনার কাছে কিন্তু ওই যে হিংসা কবলিত ওখানকার কিছু লোকজন এসেছিল, যারা ঘর বাড়ি ভিটে সমস্ত আমি তো যাচ্ছি না, না না উনি যাচ্ছেন না। এবং কিন্তু উনি বারবার বলেন যে মণিপুরে কেন যাচ্ছেন না প্রধানমন্ত্রী, মণিপুরে কেন যাচ্ছেন না? বিকজ ওখানে যদি তাই হয়ে থাকে, হিংসা কবলিত জায়গায় গেলে যদি ওটা আরো ফ্লেয়ার আপ করে, তাহলে সেই জন্য উনি বলছেন। তাহলে এক্ষেত্রেও যদি এক হয়, ও ক্ষেত্রেও তাই হবে। আমার কথা সেটা নয় বিজেপি কি করলো বা কেন্দ্র কি করলো বা রাজ্য কি করলো, কিন্তু এই যে হিংসা কবলিত যে জায়গাগুলো, ওখানে কিন্তু কনফিডেন্স বিল্ডিং কিছু হচ্ছে না। আদালত এটা মনে করেছে এবং যার জন্য আদালত সেন্ট্রাল ফোর্স ডিটেল করেছে, ওখানে ডিপ্লয় করেছে। মানুষ বলছে আমরা বিএসএফ চাই, মানুষ বলছে আমরা কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প চাই, মানুষ বলছে যে পুলিশের আমাদের ডাকে সাড়া দেয়নি। 4 ঘন্টা ওখানে র্যাম্পেজ হলো, 4 ঘন্টা ধরে 2জন বাবা আর ছেলেকে হত্যা করা হলো। পুলিশকে বারবার আমি সলিলা একটু বিরত করি। জাতীয় মহিলা কমিশন সাংবাদিকদের মুখোমুখি হয়েছে, একবার দেখাই আপনাদের। आज पश्चिम बंगाल में आना हुआ है। पश्चिम बंगाल में जो सांप्रदायिक हिंसा हुई है, उसकी बहुत बड़ी तकलीफ यहाँ की महिलाओं को हुई है और इसकी वजह से महिलाएं बहुत प्रभावित भी हुई है। यहाँ की स्थिति देखते हुए राष्ट्रीय महिला आयोग ने यह तय किया था कि हम एक जांच कमेटी का गठन करेंगे और महिलाएं जो डरी हुई है उनके साथ हम मिलेंगे। अभी मीडिया की रिपोर्ट के अनुसार ये भी सुना है कि बहुत ज़्यादा क्षेत्र से लोगों का स्थलांतर हुआ है, करीबन 800 से अधिक ज़्यादा लोग स्थलांतरित हो गए हैं। हम शिविर में जाएंगे, वहाँ पे रुकी हुई जो महिलाएं हैं उनके साथ बात करेंगे। ये भी बात आई है कि उनके साथ अच्छा व्यवहार नहीं हुआ है, इसके बारे में भी हम उनके साथ बात करेंगे और प्रत्यक्ष रूप में स्थिति का जायजा ले लेंगे और उसके बाद आयोग अपनी रिपोर्ट बनाएगा। इससे पहले यहाँ पर एक संदेशखाली में इंसिडेंट हुआ था, उस वक्त भी बहुत सारे आयोग यहाँ पर आया था, लेकिन उसके बाद उनसे कुछ कड़ी एक्शन नहीं मिली।
रिएक्शन लेंगे? देखिए, अगर कुछ गलत होता है और महिलाओं के साथ अगर उनका उत्पीड़न होता है तो सबसे पहले राष्ट्रीय महिला आयोग उसका संज्ञान लेता है। यहाँ पर भी ऐसी खबरें मिली है, पर उसके लिए उन महिलाओं के साथ मिलना होगा, बातचीत करनी होगी। राष्ट्रीय महिला आयोग उन महिलाओं के सुरक्षा के लिए और उनके सम्मान के लिए जो हमारे अधिकार में है वो सभी कदम हम उठाएंगे। মুর্শিদাবাদের হিংসা নিয়ে গত বুধবার কংগ্রেসের ঘাড়ে দায় ঠেলেছিলেন মুখ্যমন্ত্রী। পাল্টা জবাবে গতকাল কি বললেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী, দেখুন। উনি সব জায়গার মুখ্যমন্ত্রী, তো উনি কি বলতে চান যে উনি মালদা আর মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রী নয়? এখানে ওর এসপি নেই, আমি কি এসপি? অধীর বাবু কি এসপি? আমরা কি মন্ত্রী? আমরা কি আইনমন্ত্রী? মালদা সিট ওটা কংগ্রেসের জেতা আসন, জেতবার সময় তারা জিতবে, আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটুকু আশা আমি করি না। পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত। সুব্রততা, দেখুন, মালদায় যখন শাসক দলের প্রাক্তন কাউন্সিলর খুন হয়ে যান, মুখ্যমন্ত্রী একেবারে বলেন যে এসপির অপদার্থতা। আর আজকে যেখানে একটা ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস তৈরি হয়েছে, সেখানে সামগ্রিকভাবে দায়টা হচ্ছে সেই এলাকা কোন লোকসভা আসনের অন্তর্গত, সেখানে কি সাংসদ রয়েছেন তার, এসপিডিএম তারা কি ভূমিকা গ্রহণ করেছেন, সেটা প্রশ্নের মুখে পড়বে না? ঘটনা তো ঘটেছে মুর্শিদাবাদে, মালদায় তো ঘটেনি। মালদায় তারপরে বৈষ্ণবনগরে মানুষ মুর্শিদাবাদ থেকে পালিয়ে গিয়েছে। প্রশ্ন হচ্ছে যে কলকাতা হাইকোর্ট তার অবজারভেশনে বলেছে যে গোয়েন্দা ব্যর্থতা। দেখবেন গত 2-3 বছর ধরে রাজ্যে পরপর ঘটনাগুলো ঘটছে, সবগুলো গোয়েন্দা ব্যর্থতা। এখান থেকে আরেকটা কথা বলার সুযোগ থেকে যাচ্ছে যে গোয়েন্দারা কি রিপোর্ট দিচ্ছেন এবং সেই রিপোর্টগুলো চেপে রাখা হচ্ছে রাজনৈতিকভাবে। এখানে দেখুন অভিযোগ এসছে যে হাওয়াই চটি পরা বিএসএফ, সেই ওইখানে হাওয়াই চটি পরা পুলিশের মতো, এবং অভিযোগটা একেবারে নির্দিষ্টভাবে আজকের রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে। তাহলে কি তখন উনি এই চক্রান্ত করেছিলেন? এখন উনি এই চক্রান্ত করছেন। আর এখন আসরে ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছেন রাজ্যপাল। ওনার অ্যাক্টিভিটিসে মনে হয় যে উনি রাজ্য বিজেপি সহসভাপতি। এইরকমভাবে হঠাৎ করে উনি অকুস্থলে যাচ্ছেন, ভালো যান, ওনার অধিকার আছে যাওয়ার। সন্দেশখালিতে তো গিয়েছিলেন, কি করতে পেরেছেন? জাতীয় মহিলা কমিশন তারা এসছেন, ভালো কথা, আসা দরকার, কিন্তু আসার পর হচ্ছে কি? একের পর এক পশ্চিমবাংলার ঘটনায় দিল্লির এই প্রতিনিধি দলরা আসছেন, আসবার পর কোনো ব্যবস্থা না করে রাজনৈতিকভাবে বাজার গরম করে ওনারা চলে যাচ্ছেন। তাহলে পুরো দায়িত্বটাই কি ঈশা খান চৌধুরী? না, ঈশা খান চৌধুরী না, বলছি যে প্রাইম অফিসে কিছু হলেও একটা পিপল রিপ্রেজেন্টেটিভ যারা থাকে তাদের তো ঘটনা। আমি বলছি যে যেটা সুব্রতদা বললো, আমি একমত ওনার সঙ্গে। আমি বলছি কোনো জিনিস যদি দেখে যে দেশের সুরক্ষার সঙ্গে জড়িত, অনেকটি প্রশ্ন করছে তো, বাইরের থেকে লোক আসছে, অন্য দেশ থেকে লোক ঢুকে যাচ্ছে, সেইখানটাতে আমার মনে হয় কোনো রাজ্য সরকারের কোনো পারমিশন ছাড়াই সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাক্ট করতে পারে। ব্যক্তিগতভাবে আমি চাই রাজ্যের সুরক্ষার জন্য যা যা করার দরকার, রাজ্য সেই বিএসএফ এর ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তারাই তুলেছে।